আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ আজকের ভিডিওটা মিস করলে কিন্তু তোমরা অনেক বড় একটা মিস্টেক করে ফেলবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের টপ 250 এমসিকিউ। এই 250টি এমসিকিউ এর মধ্যে রয়েছে তোমাদের বিগত বছরে বারবার আসা যে প্রশ্নগুলো আছে এবং নির্বাচনী পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে তা নিয়ে আজকের ভিডিওটি আমি করেছি। এবং এই 250টি এমসিকিউ যদি তুমি করে ফেলো তাহলে তোমার পরীক্ষায় 25-এ 25 পাওয়াটা কেউ ঠেকাতে পারবে না। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং তুমি নিজে নিজেও প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে চলো আজকে আমরা আমাদের এমসিকিউ গুলো শুরু করি। প্রথম প্রশ্নটি কি রয়েছে যে ক্ষীয় এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত? আর এর সঠিক উত্তর হচ্ছে হ যোগ ম। তারপরে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এর উত্তর হচ্ছে 37টি। তারপর বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? এর উত্তর হচ্ছে ধ্বনি। কোনটি মৌলিক স্বরধ্বনি? এটা হচ্ছে রস্বই হবে। এরপর রয়েছে বাংলা ভাষায় কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই? এর উত্তর হচ্ছে স্বরেয়। এরপরে রয়েছে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? আর এর উত্তর হচ্ছে ক যেটা আছে এটা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। যুক্ত বর্ণ কয় রকম হয়? 2। আমি তোমাদেরকে খুব দ্রুতই অ্যান্সার দেখাচ্ছি যেহেতু অনেকগুলো এমসিকিউ। তোমরা এক কাজ করবে, যখন প্রশ্ন দেখেছো পজ করে আগে উত্তরটা নিজে নিজে করার চেষ্টা করবে, এরপর মিলিয়ে দেখবে যে তুমি পারছো কিনা। তারপর পরের প্রশ্ন রয়েছে কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? আর এর উত্তর হচ্ছে সাপেক্ষ যোজক। তারপরে রয়েছে নিচের কোনটি বিরোধ যোজকের উদাহরণ? এর উত্তর হচ্ছে তবু। বিরোধ যোজক আছে কোন বাক্যে? এত বৃষ্টি হলো তবু গরম। এরপর রয়েছে বিরোধ যোজকের উদাহরণ কোনটি? আর এর উত্তর রয়েছে কি তাকে আসতে বললাম তবু এলো না। তারপরে প্রশ্ন রয়েছে দৃশ্য এর শুদ্ধ উচ্চারণ কোনটি? এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে এইটা হবে ঘ দৃশ্য। হরিণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এটা হচ্ছে হরিণ, এটা হবে। মৌমাছি এর সঠিক উচ্চারণ হলো মৌ-মাছি, এটা হবে। এখানে মৌমাছির মধ্যে রস্য, এটার নিচে একটা হসন্ত হবে। আর এই যে সঠিক উচ্চারণ থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, ঠিক আছে, যে এটা সঠিক উচ্চারণ কি, এটাকে কিভাবে উচ্চারণ করা হয়, এই টাইপের একটা প্রশ্ন থাকবে। তারপরে রয়েছে কি যে আয়ের স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে? আর এর উত্তর হবে কি বলতো জ্ঞাপন। এটার মধ্যে আয়ের কোনো স্বাভাবিক উচ্চারণ নেই। কারণ কি আকাশ এটাতে আছে, রাত এটাতেও আ আছে, আলো এটাতেও তো আছে। সো স্বাভাবিক উচ্চারণ নেই হচ্ছে জ্ঞাপনের। এরপর রয়েছে কি শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি? শ্রীগাল এর সঠিক উচ্চারণ রূপ কোনটি হবে বলতো? শ্রীগাল। এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। পদ্ম এই শব্দের সঠিক উচ্চারণ কি? পদ্ম। এই যে এটা হবে সঠিক উচ্চারণ। মুখে তোমরা একটু বলবে, হ্যাঁ, একটু বলে বলে ট্রাই করে দেখবে যে সঠিক উচ্চারণটা কোনটা। এ বর্ণের উচ্চারণ কয় রকমের হয়ে থাকে? এটা হচ্ছে 2 হবে। তারপর রয়েছে শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের উচ্চারণ কি হয়? আর এর উত্তর হবে কি দিত। কোন শব্দটিতে এ বর্ণের উচ্চারণ ঘটেছে? এর উত্তর একটা। কোন শব্দটিতে ব ফলা উচ্চারণ হবে না? মানে কোন এখান থেকে কোন শব্দটির মধ্যে ব ফলা উচ্চারণ হবে না? স্বাধীন, এখানে ব ফলা উচ্চারণ হবে না। তারপরে প্রশ্ন রয়েছে শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলে? প্রত্যয়। এরপর টাক ও মানে টাক যোগ ও মানে কি হয়? টেকো। এখানে ও প্রত্যয় কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে যুক্ত অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? আর এর উত্তর হচ্ছে দুল যোগ অনা, এটা হবে চলিষ্ণু। এই শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো, এর উত্তর হচ্ছে চল যোগ ইষ্ণ, এটা হবে, ঠিক আছে। এরপরে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় কৃৎ প্রত্যয়। কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ? এর উত্তর হচ্ছে মাত যোগ আল মাতাল। হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনগুলো? আর এর উত্তর হচ্ছে ট, ঠ, ড, ঢ। পরের প্রশ্ন ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি কোনটি? এর উত্তর হচ্ছে ব। ঘোষ ব্যঞ্জন ধ্বনির গুচ্ছ কোনটি? এর উত্তর হবে গ, ঘ, দ, ধ। নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনির রয়েছে? এর উত্তর ভার। দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? র ধ্বনি। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? আর এর উত্তর হচ্ছে ঝড়। তারপরের প্রশ্ন হচ্ছে কোনগুলো অঘোষ ব্যঞ্জন? এর উত্তর তালবস্য আর ক। কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? এর উত্তর হচ্ছে
র। কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ হচ্ছে হ। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? এর উত্তর হচ্ছে ভ। অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি নিচের কোনটি? এর উত্তর হচ্ছে ঘ। পরের প্রশ্ন হচ্ছে বাজারে সবজির দাম কমছে না, এ বাক্যে কমছে না কোন ক্রিয়ার উদাহরণ? এর উত্তর হচ্ছে নাম ক্রিয়া। কোন বাক্যে অকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে? জনি দিনে ঘুমায়, এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এ বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াটি কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? প্রযোজক ক্রিয়া। নিচের কোনটিতে যৌগিক ক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে চেপে রাখা। তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ? সংযোগ ক্রিয়া হচ্ছে উদয় হওয়া, ভূত, ভাবী এবং শর্ত। কোন ক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সরল ক্রিয়ার উদাহরণ কোনটি? ছেলেরা মাঠে খেলছে। এরপরের প্রশ্ন মারা গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? সংযোগ। এটা হচ্ছে সংযোগ ক্রিয়ার উদাহরণ। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এর উত্তর হচ্ছে উঠে পড়া। প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম কোনটি? এটা হচ্ছে বই। প্রকৃত শব্দের অর্থ যদি যথার্থ হয় তাহলে প্রাকৃত অর্থ কি? আর এর অর্থ হচ্ছে স্বাভাবিক। কপল এই শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে গাল। মতি বা মতি এই শব্দ জোড়ের প্রকৃত অর্থ কি? বুদ্ধি আর মুক্তা। অর্থাৎ মতি এর অর্থ হচ্ছে বুদ্ধি এবং মতি এটা হচ্ছে মুক্তা। পরের প্রশ্ন রয়েছে স্বর্গ আর এখানেও আরেকটা স্বর্গ, মানে এই দুটো স্বর্গ এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে? আর এর তফাৎ হচ্ছে বানান ও অর্থে। পরের প্রশ্ন হচ্ছে অবধান এই শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে মনোযোগ। তারপরে প্রশ্ন রয়েছে কি যে পানি শব্দের অর্থ যদি জল হয় তাহলে এই পানি অর্থাৎ মূর্ধন্য দেওয়া এটার অর্থ কি হবে? হাত। ঠিক আছে। তারপরে চুর মানে একটাতে রস্যুকার আরেকটা হতে দীর্ঘকার, এই শব্দ জোড়ের অর্থ যথাক্রমে কি হবে? এর অর্থ হচ্ছে নেশাগ্রস্ত বা চূর্ণ। মানে এই চুর মানে নেশাগ্রস্ত আর এই দীর্ঘকার দিয়ে যেটা সেটা হচ্ছে চূর্ণ। পরের প্রশ্ন মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়েছে? অর্থ সংকোচ। সাহস দ্বারা নির্ভীকতা বোঝালে অর্থের কোন ধরনের পরিবর্তন হয়? অর্থের উন্নতি হবে এটার উত্তর। তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোন শব্দে অর্থের উন্নতি ঘটেছে? আর এর উত্তর হচ্ছে অপরূপ। রাজাকার শব্দটিতে কোন ধরনের অর্থের পরিবর্তন ঘটেছে? এর উত্তর অর্থের অবনতি। এরপরের প্রশ্ন পাষণ্ড শব্দের অর্থ কি ছিল? আর এর উত্তর হচ্ছে ধর্ম সম্প্রদায়। অন্য শব্দ দ্বারা ভাত বোঝালে অর্থে কি ধরনের পরিবর্তন হয়? এর উত্তর হচ্ছে অর্থ সংকোচন। পরের প্রশ্ন হচ্ছে সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? এর উত্তর হচ্ছে ক্রিয়া। কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? আর এর উত্তর হচ্ছে জটিল। তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সরল বাক্য? এর উত্তর হচ্ছে সে এখানে এসে সব কথা খুলে বলল। পরের প্রশ্ন নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? আর এর উত্তর হচ্ছে নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। পরের প্রশ্ন নিচের কোনটি যৌগিক বাক্য? এখানে সরল বাক্য বা যৌগিক বাক্য এই টাইপের একটা এমসিকিউ আসবে যে নিচের কোনটি সরল বাক্য, নিচের কোনটি যৌগিক বাক্য, এইরকম করে একটা না একটা এমসিকিউ দিয়েই দিবে। নিচের কোনটি যৌগিক বাক্য? এর উত্তর হচ্ছে বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। ভিক্ষুককে টাকা দাও এটি কোন ধরনের বাক্য? আর এর উত্তর হচ্ছে সরল বাক্য। পরের প্রশ্ন লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, যৌগিক বাক্য কোনটি হবে? লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সরল বাক্য? আর এর উত্তর হচ্ছে দুর্জন লোক পরিত্যাজ্য। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? এর উত্তর হচ্ছে 10। সায়াহ্ন শব্দে এই যে হ আর ন কোন বর্ণের মিলিত রূপ? এটা হচ্ছে হ আর মূর্ধন্য, তবে এখানে কিন্তু হসন্ত হবে, মানে যে হ এর নিচে হসন্ত হবে। তারপরে প্রশ্ন হচ্ছে বর্ণ সংক্ষেপ হওয়া সত্ত্বেও নিচের কোনটি বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত? এর উত্তর হচ্ছে ক। প্রশ্ন শব্দের যুক্ত বর্ণটির সঠিক বিশ্লেষণ কোনটি? আর এর উত্তর হচ্ছে মূর্ধন্য প্লাস ন। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? এর উত্তর হচ্ছে 4টি। অর্ধ স্বরধ্বনি রয়েছে মোট 4টি। কোনগুলো নিম্ন মধ্য স্বরধ্বনি? এদের মধ্যে কোনগুলো নিম্ন মধ্য স্বরধ্বনি? এটা হচ্ছে ক হবে, এ আর অ। পরের প্রশ্ন চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? চাই এটা হবে কি আ। চাই তার জন্য হচ্ছে আ, এটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। এরপরে বিবৃত স্বরধ্বনি কোনটি? ঘ,
আ হবে। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু মানে কি হয়, মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ুর কি পরিবর্তন হয় বা কোন দিক দিয়ে বের হয়, আর এর উত্তর হচ্ছে কি শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। পরের প্রশ্ন রয়েছে অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোনটি নেমে আসে, আর এর উত্তর হচ্ছে কোমল তালু, এটা নেমে আসে। মৌ, বউ শব্দের উচ্চারণের মধ্যে কোন স্বরধ্বনি রয়েছে, এর উত্তর হচ্ছে ও প্লাস রস্য, এটা। ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত হয়, এর উত্তর হচ্ছে 4। চাই শব্দের মধ্যে কোন স্বরধ্বনি রয়েছে, পরের প্রশ্ন চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে, এটা হবে স্বরে আ আর রস্যই। পরের প্রশ্ন দেখো, এটা কতবার এসেছে, কতগুলো বোর্ডে এসেছে। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুইটি কি কি, মানে বাংলা বর্ণমালায় যে যৌগিক স্বর জ্ঞাপক দুইটি বর্ণ রয়েছে তা কি, এর উত্তর হবে গ, ওই এবং ও। পরের প্রশ্ন রয়েছে কোন ধ্বনি উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়, আর এর উত্তর হচ্ছে আ ধ্বনি। পরের প্রশ্ন বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন কয়টি, আর এর উত্তর রয়েছে 2টি। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, এটা দেখেছো কতবার এসেছে, আর এর উত্তর হচ্ছে ঘ, 25টি, এটা হচ্ছে এর উত্তর। উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়, এটার উত্তর উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ সবগুলোই সঠিক হবে। হ্রস্ব উচ্চারণের সময় জিভের অবস্থান কি হয়, এটার উত্তর হচ্ছে উচ্চ পশ্চাৎ। পরের প্রশ্ন আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয়, এটার উত্তর হবে বিবৃত। জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার হয়ে থাকে, এর উত্তর হচ্ছে 3 প্রকার। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় অর্ধস্বর। পরের প্রশ্ন রয়েছে লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে, আ আর রস্য, অর্থাৎ ঘ হচ্ছে এর উত্তর। জিভের উঁচু নিচু অবস্থান অনুযায়ী কোনটি নিম্ন মধ্য স্বরধ্বনি, এর উত্তর হচ্ছে ঘ, এ হবে। পরের প্রশ্ন কোমল তালুর সঙ্গে আল জিভ নিচে নেমে এলে বাতাস বের হয় মুখ দিয়ে। পরের প্রশ্ন রয়েছে কোনগুলো তাড়িৎ ব্যঞ্জন, এর উত্তর হচ্ছে ডয়সেনের এবং ঢয়সেনের, মানে খ হচ্ছে এর উত্তর। যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে সৃষ্টি করে সেগুলোকে কি বলে, এদেরকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। নিচের কোনটি উষ্ণ এই ধ্বনির উদাহরণ, এর উত্তর হচ্ছে দন্তাস্ব, তালবস্য এবং হ। পরের প্রশ্ন রয়েছে ওষ্ঠ ধ্বনি কোনগুলো, এর উত্তর হচ্ছে প, ফ, ব, ভ, ম, অর্থাৎ এর উত্তর হচ্ছে গ। তারপরে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে কোন ধ্বনি বলা হয়, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। পরের প্রশ্ন রয়েছে যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয় এবং শীষ ধ্বনির সৃষ্টি করে তাকে কি বলে, তাকে বলা হয় উষ্ণ ধ্বনি। তারপরে তালবস্য, দন্তাস্ব এগুলোকে কোন ধ্বনি বলা হয়, এদেরকে বলা হয় শীষ ধ্বনি। পরের প্রশ্ন বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি কি, তা হচ্ছে ব্যঞ্জনের উচ্চারণ স্থান। কোন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে সৃষ্টি করে, এটার উত্তর হচ্ছে গ, দন্তমূলীয় ব্যঞ্জন। পরের প্রশ্ন রয়েছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি, ল। কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ্য বাক প্রত্যঙ্গ হিসেবে কোনটি ব্যবহার করা হয়, আর এর উত্তর হচ্ছে খ, জিভের পিছনের অংশ ব্যবহার করা হয়। পরে নিচের কোনগুলো অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ, এর উত্তর হচ্ছে গ, ক আর গ। তারপরের প্রশ্ন নিচের কোনগুলো অল্প প্রাণ, আর এর উত্তর হচ্ছে গ, প যোগ ব, এরা হচ্ছে অল্প প্রাণ। পরের প্রশ্ন জিহ্বার ডগায় দন্তমূলকে স্পর্শ করে করে এবং বাতাস দুই পাশ দিয়ে বের হয়ে নিচের কোন ধ্বনিটি উচ্চারিত হয়, এর উত্তর হচ্ছে ল। পরের প্রশ্ন নিচের কোনগুলো ঘোষ ব্যঞ্জন, এর উত্তর কি হবে বলতো, উ আর হ। পরের প্রশ্ন প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী এর নাম কি, এর উত্তর হচ্ছে ওষ্ঠ ধ্বনি। পরের প্রশ্ন তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে, এটার উত্তর হচ্ছে খ, ছই। মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি, এটা হবে হ। পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন রয়েছে অদ্য
এই শব্দের উচ্চারণ কোনটি? এটা হবে এই যে এটা ক। ও দ হসন্ত দ ওকার। কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? এর উত্তর হচ্ছে ঘ নিয়। আ কখন এর মতো উচ্চারিত হয়? এর উত্তর হচ্ছে জ্ঞান। পরের প্রশ্ন, অর্ঘ্য এই শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? এর উত্তর হবে ঘ অর্ঘ্য। কৃষক শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? কৃষক, এটা হবে খ। অধ্যক্ষ, পরের প্রশ্ন রয়েছে অধ্যক্ষ এর সঠিক উচ্চারণ কোনটি হবে? এটার উত্তর হবে খ। এখানে যেটা এসেছে এটা ভুল এসেছে, এটার সঠিক উত্তর হবে এটা। পরের প্রশ্ন, শ্রমিক এই শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এটা হবে শ্রমিক, এইটা। ঊনবিংশ শব্দের উচ্চারণ কোনটি হবে? এটার উত্তর হবে খ ঊনবিংশ, এটা। আত্মীয় শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এটার উত্তর হবে ঘ, অর্থাৎ এই যে বানান হচ্ছে এটা আত্মীয়। এটা হসন্ত করে লিখতে গেলে কম্পিউটারের মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে যুক্ত বর্ণ হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি হাতে লিখে দেখালাম। এটা হচ্ছে আত্মীয় শব্দের সঠিক উচ্চারণ। কোন শব্দের মধ্যে মফলা থাকায় সেই বর্ণ উচ্চারণে দ্বিত এবং সামান্য অনুনাসিক হয়েছে? আর এর উত্তর হচ্ছে ক পদ্ম, ঠিক আছে। পরের প্রশ্ন, গদ্য এই শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এটা হচ্ছে ক গোদ যোগ দ, গদ্য, এটা। পরের প্রশ্ন, শব্দের আদিতে ব ফলার উচ্চারণ কেমন হয়? আর এর উত্তর হচ্ছে খ উচ্চারণ হয় না। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হয় নির্দেশক। পরের প্রশ্ন, কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় বিভক্তি। পরে রয়েছে যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় প্রত্যয়। শব্দমূলের অন্য নাম কি? শব্দমূলের অন্য নাম হচ্ছে প্রকৃতি। এক শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় পদ। পদের লগ্ন কত ধরনের হয়? পদের লগ্ন হয় 4 ধরনের। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? নিচের কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে চাঁদ। নৌকার ছয়ে নীল মাছরাঙাটি বসে আছে। এখানে বাক্যে অলগ্ন পদ কোনটি? অলগ্ন পদ হচ্ছে নীল। ছেলেরা ক্রিকেট খেলে এই বাক্যে ক্রিকেট পদটিকে কি বলা যায়? বলা যায় হচ্ছে অলগ্ন পদ। এরপরে উপসর্গ ও প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কি বলা হয়? একে বলা হয় সাধিত শব্দ। পরের প্রশ্ন, এখনো তুমি বসে আছো এ বাক্যে বলক ব্যবহৃত হয়েছে কোন পদে? এটা হয়েছে এখনো। এরপরে অপসংস্কৃতি শব্দের অপ এই উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? বিকৃত। বিকৃত অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দে? অপসংস্কৃতি। দুইটা একই কিন্তু একটু উল্টো করে প্রশ্নটা করেছে, ঠিক আছে। পরের প্রশ্ন, অভিজাত উপসর্গ যোগে গঠিত শব্দে অভি এই উপসর্গটিতে কি অর্থ প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে উত্তম, মানে ক। নিমরাজি শব্দের নিম এই উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটার গ অর্ধেক। সম্পূর্ণ অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়? এটার উত্তর হচ্ছে স, মানে সম্পূর্ণ। এখানে স ব্যবহার করা হয়েছে উপসর্গ হিসেবে। নিচের কোন শব্দে পাল্টা অর্থে প্রতি উপসর্গটি ব্যবহার করা হয়েছে? মানে বিপরীত একটা শব্দ বা নেগেটিভ টার্ম বুঝিয়েছে কোনটার ক্ষেত্রে? প্রতিহিংসা। নিচের কোন শব্দে অভি উপসর্গটি উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে অভিজাত উত্তম অর্থে ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি? অর্ধ শতাধিক। নালায়েক এই শব্দে না এই উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অপূর্ণ এটা অর্থে ব্যবহার করা হয়েছে। অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দ? এখানে হাভাত দ্বারা অভাব অর্থ প্রকাশ করা হয়েছে। পরাবাস্তব শব্দটিতে পরা এই উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অতিশয়, ঠিক আছে। আরক্ত শব্দে আ এই উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ঈষৎ। পরের প্রশ্ন, ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? ভাব বোঝানোর জন্য কোন অর্থ প্রকাশ করছে? বাহাদুরি এটা হচ্ছে উত্তর। জাত অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? যেমন হচ্ছে ঢাকাই, এটা একটা জাত বোঝানো হয়েছে। নৈপুণ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? এর উত্তর হচ্ছে নে। নিচের কোনটিতে কৃদন্ত শব্দের উদাহরণ? এটা হচ্ছে দোলনা। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? কৃদন্ত শব্দ বলা হয়। পরের প্রশ্ন,
নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? এর উত্তর হচ্ছে কাত্তি। নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? এর উত্তর হচ্ছে দক্ষিণা। নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? এটা হচ্ছে জ্যাঠামি। বৃহৎ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বৃহৎ, এটা হচ্ছে ডিঙি। সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বাঘা। হাতাহাতি কোন সমাস? হাতাহাতি হচ্ছে বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? এটা হচ্ছে গোফ খেজুরে। পরের প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই অর্থের সমান প্রাধান্য থাকে? এর উত্তর হচ্ছে দ্বন্দ্ব। রাজপথ কোন সমাসের উদাহরণ? রাজপথ হচ্ছে তৎপুরুষের উদাহরণ। মধ্যপদ লোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? এটার উত্তর হচ্ছে বিজয় পতাকা। উপমিত কর্মধারয় সমাস কোনটি? এর উত্তর হচ্ছে চন্দ্রমুখ। কোনটি কর্মধারয় সমাস? এর উত্তর হচ্ছে পদ্ম আখি। নিচের কোনটি দ্বিঘু কর্মধারয় সমাসের উদাহরণ? এটার উত্তর হচ্ছে চৌরাস্তা। নিচের কোনটিতে উপমেয়দের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে? এর উত্তর হচ্ছে বিষাদ সিন্ধু। আলু সিদ্ধ কোন সমাসের উদাহরণ? এর উত্তর হচ্ছে কর্মধারয়। পরের প্রশ্নে চলে যাই। সিংহাসন এই সমস্ত পদটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ? এটা হচ্ছে মধ্যপদ লোপী। পরের প্রশ্ন, নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। অরুণ রাঙা কোন কর্মধারয় সমাস? এটা হচ্ছে উপমান। ঠিক আছে। পরে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস কোনটি? সাহিত্য সভা। বিষাদ সিন্ধু এর সঠিক ব্যাস বাক্য কি? এর উত্তর হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। পরের প্রশ্ন, মুখ চন্দ্রের ন্যায় কোন কর্মধারয় সমাসের উদাহরণ? এটা হচ্ছে উপমিত। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়? এর উত্তর হচ্ছে কর্মধারয়। পরের প্রশ্ন, সমাসের মাধ্যমে কি গঠিত হয় বলতো? সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? ব্যাস বাক্য সমস্ত পদকে ব্যাখ্যা করে থাকে। পরের প্রশ্ন, চশমা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। পরের প্রশ্ন, পানি এটা কোন ভাষা থেকে আগত শব্দ? এটা হচ্ছে হিন্দি। এই যে কোনটি আরবি ভাষা, কোনটি ফার্সি, তারপরে হচ্ছে পর্তুগিজ, এই শব্দগুলোর উদাহরণগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ এখান থেকেও কিন্তু এমসিকিউ অবশ্যই কমন আসবে। পরের প্রশ্ন, নিচের কোনটি আরবি শব্দ? এটা হচ্ছে নগদ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফরাসি। এই যে রেস্তোরাঁ, তারপরে আদালত, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ। পরের প্রশ্ন, আরবি ভাষার শব্দ কোনটি? এটা হচ্ছে জাকাত। আদালত কোন ভাষার শব্দ? আরবি। পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? আলমারি হচ্ছে পর্তুগিজ শব্দ। নিচের কোনটি তুর্কি শব্দ? এটা হচ্ছে দারোগা। নিচের কোনটি সাধিত শব্দ? নিচের কোনটি সাধিত শব্দ? এটার উত্তর হচ্ছে সাংবাদিক। নিচের কোনটি দেশি শব্দ? এটা হচ্ছে ঢেকি। পরের প্রশ্ন, কোনটি ফার্সি শব্দ? ফার্সি ফরাসি আলাদা, এটা হচ্ছে কারখানা। নিচের কোনটি দেশি শব্দ? এর উত্তর হচ্ছে টোপর। দোকান কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি। দারোগা কোন ভাষার শব্দ? তুর্কি। পরের প্রশ্নে, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? বলা হয় পদ। পরের প্রশ্ন, উৎস বিবেচনায় বাংলা শব্দ ভান্ডার কত প্রকার হয়? 5 প্রকার। কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ? এটার উত্তর হচ্ছে তৎসম। পদ বিবেচনায় শব্দ কত প্রকার হয়? 8 প্রকার। হাত এটা কোন ভাষার শব্দ? এটা তদ্ভব ভাষার শব্দ। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। উৎস বিবেচনায় নিচের কোন শব্দগুচ্ছ দেশি? এটা হচ্ছে পেট, চুলা, কুলা। পাদ্রি শব্দটি কোন ভাষার শব্দ? পাদ্রি এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। কার্তুজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা কোন ভাষার শব্দ? এটা ফরাসি ভাষার শব্দ। সমঝোতা কোন ভাষা থেকে আগত শব্দ? সমঝোতা হচ্ছে হিন্দি ভাষা থেকে আগত শব্দ। বিশেষ্য সাধারণত কয় প্রকার? বিশেষ্য হচ্ছে 6 প্রকার। পরের প্রশ্ন, অপরাজেয় বাংলা কোন জাতীয় নাম? এটা হচ্ছে সৃষ্টি নাম। নিচের কোনটি গুণ বিশেষ্য এর উদাহরণ?
সরলতা হচ্ছে গুণ বিশেষ্যের উদাহরণ। ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটি? ভোজন, জনতা, ঝাঁক, বহর। এগুলো কোন প্রকারের বিশেষ্য পদ? সমষ্টিবাচক বিশেষ্য পদ। নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? স্বয়ং হচ্ছে আত্মবাচক সর্বনাম। একজন এসে খবরটা দেয়, এখানে একজন কোন প্রকারের সর্বনাম? এটা হচ্ছে অনির্দিষ্ট। নিচের কোন যুগল সাপেক্ষ সর্বনাম? এটার উত্তর হচ্ছে যেমন তেমন। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে? সাপেক্ষ। চলন্ত ট্রেন এ বাক্যের বিশেষণ পদ কোন শ্রেণীর? এটা হচ্ছে অবস্থাবাচক। পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? এটা হচ্ছে পাথুরে। পাথুরে মূর্তি, এটা এখানে পাথুরে কোন প্রকারের বিশেষণ? উপাদানবাচক। দেখো দেখো এটা কতবার এসেছে, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে বেলে মাটি কোন জাতীয় বিশেষণ? বেলে মাটি হচ্ছে উপাদানবাচক বিশেষণ। আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন, এই বাক্যে অনেক এটা কোন জাতীয় বিশেষণ? এটা দ্বারা পরিমাণবাচক বিশেষণ বোঝায়। কোনটি রূপবাচক অর্থাৎ বর্ণবাচক নাম বিশেষণ? এটা হচ্ছে সবুজ মাঠ। 26শে মার্চ কোন প্রকারের নাম বিশেষণ? 26শে মার্চ হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। সামান্য একটু দুধ দাও এ বাক্যে সামান্যটা কোন পদ? এই যে সামান্য কোন পদ? সামান্য হচ্ছে বিশেষণ পদ। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? হেসে ওঠা যৌগিক ক্রিয়ার উদাহরণ। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন এই বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যৌগিক ক্রিয়া আছে কোন বাক্যে? সে তার অংশ বুঝে নিল। কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? সাপুড়ে সাপ খেলায়। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই ক্ষেত্রে কোন ক্রিয়ার উদাহরণ এটি? এটি হচ্ছে প্রযোজক ক্রিয়ার। পরের প্রশ্ন রয়েছে কোন বাক্যটির ক্রিয়া সকর্মক? এর উত্তর হচ্ছে আকাশে চাঁদ উঠেছে। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? মরিত মরব অর্থাৎ ক। টিপ টিপ বৃষ্টি পড়ছে বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? এর উত্তর হচ্ছে ধরনবাচক। পরের প্রশ্ন রয়েছে ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ? এটা হচ্ছে বহুপদী। অনুসর্গের গুচ্ছ কোনটি? অনুসর্গের গুচ্ছ হচ্ছে অবধি, আগে, ব্যতীত। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা এই বাক্যে। অনুসর্গ কোনগুলো? অনুসর্গ হচ্ছে অবধি, হেতু এগুলো। অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ বসে শব্দের পরে। অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায়। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় যোজক। পরের প্রশ্ন হচ্ছে এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না এই বাক্যে কিন্তু এটা কোন ধরনের যোজক? এটা হচ্ছে বিরোধ যোজক। পরের প্রশ্নে চলে যাই। পরেরটা রয়েছে যত পড়ছি ততই নতুন করে জানছি এই বাক্যে কোন ধরনের যোজক ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে সাপেক্ষ যোজক। তাকে আসতে বললাম তবুও এলো না বাক্যটি কোন যোজক নির্দেশ করে? এর উত্তর হচ্ছে বিরোধ যোজক। বিকল্প যোজক রয়েছে কোন বাক্যে? চা না হয় কফি খান এই বাক্যে। পরের প্রশ্নে চলে যাই। কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? এর উত্তর হচ্ছে সাপেক্ষ যোজক। পরের প্রশ্ন যাজ্ঞে ওসব কথা থাক বাক্যে যাজ্ঞে এটা হচ্ছে কোন আবেগ? এটা হচ্ছে সিদ্ধান্ত। হে বন্ধু তোমাকে অভিনন্দন এ বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে? সম্বোধন। ওগো তোরা জয়ধ্বনি কর এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে সম্বোধন আবেগ। পরের প্রশ্ন কাছা ঢিলা বাগধারাটির অর্থ কোনটি? এর অর্থ হচ্ছে অসাবধান। শ্রম বিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? ননির পুতুল। ঠোঁট কাটা বাগধারার সমার্থক শব্দ কোনটি? চশমখোর। গবাক্ষ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? এর অর্থ বদল হয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের কোনটিকে প্রাধান্য দেয়া হয়? এটা হচ্ছে বাচ্যার্থ। পরের প্রশ্ন অর্থাৎ আজকের সর্বশেষ যে এমসিকিউ তা হচ্ছে শব্দের অভিধানিক অর্থের বাইরে ব্যবহারিক অর্থকে কি বলা হয়?
বলা হয় হচ্ছে লক্ষ্যার্থ। সো এই হচ্ছে তোমাদের টোটাল 250টি এমসিকিউ আমি আজকে দেখিয়ে দিলাম। এখানে তোমার টোটাল 250টি এমসিকিউ আছে। এটার সাথে কি পড়বে প্লাস মূল বই অবশ্যই পড়বে। তুমি ফার্স্টে মূল বইটা রিডিং পড়বে, মূল বইয়ের মধ্যে যে এমসিকিউ গুলো আছে ওইগুলো আগে শেষ করবে, তারপরে এই 250টি এমসিকিউ যদি করে ফেলো তাহলে ইনশাল্লাহ তুমি 25-এ 25 হচ্ছে কমন পাবেই পাবে। ঠিক আছে, সো মূল বইটা পড়বে, এমসিকিউ করবে, আর এই মূল বইয়ের বাইরে কিন্তু কোনো এমসিকিউ তোমাদেরকে দিবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবে এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবে যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।